আচ্ছা, তো আরেকটা টাইপের অঙ্ক আছে। এই অঙ্কটা আমার অনেক ফেভারিট অঙ্ক, তো আমি এটা আসলে মিস করতে চাইতেছিলাম না। উম কথাটা হইতেছে, একটু আগে আমরা যেটা ফর্মুলা শিখলাম যে ইজ ইকুয়াল টু এইচ এফ। ওকে, তো প্লাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে তোমার এইচ। আর এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে এফ এর বদল লেখা যায় সি বাই ল্যামডা, যেটা তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে খুব ভালো করে পড়ছো। তো এখান থেকে একটা ব্যাপার ভালো করে বুঝতেছো যে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ভালো কথা। তো ধরো তোমার কাছে এমন এক ধরনের মেশিন আছে, স্পেশাল কাইন্ড অফ মেশিন। ধরো হচ্ছে এরকম একটা মেশিন আছে, যে মেশিনের ভেতরে একটা তরঙ্গ দৈর্ঘ্যে আলো ঢুকলে সে আলোটা যখন বের হয়, সে দুইটা তরঙ্গের দৈর্ঘ্যে আলোতে বের হয়। এরকম তোমার কাছে একটা মেশিন আছে। তো আমি এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, এটার সাথে আপেক্ষিকতার কোনো সম্পর্ক নাই। তো কেউ যদি আপেক্ষিকতা অব্দি থাকতে চাও, এটা না দেখলেও চলবে। ওকে, তো ধরো এইখানে যে তরঙ্গ দৈর্ঘ্যে আলোটা ঢুকতেছে সেটা হচ্ছে ল্যামডা 1। আর যে দুইটা তরঙ্গ দৈর্ঘ্যে আলোতে ভাগ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ধরো ল্যামডা 2 আর ল্যামডা 3। তোমাকে এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্যে আলোতে ভাগ করা হচ্ছে, মানে এই মেশিনটা আলোটাকে দুই ভাগে ভাগ করতেছে। এই মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে এই কোনো শক্তি খায়ও না, শক্তি কোনো নষ্টও করে না। মানে তার এফিসিয়েন্সি জাস্ট লাইক 100%। তার ক্ষেত্রে কোনো রকমের সমস্যা নাই এসবে। এখন কথা হইতেছে যে এই যে একটা আলো ল্যামডা 1, সে যখন ভেঙে দুইটা আলোতে পরিণত হচ্ছে ল্যামডা 2 প্লাস ল্যামডা 3, এদের মধ্যে বৈশিষ্ট্যটা কি হবে? মানে এরা আসলে কোন ধরনের ক্যারেক্টারিস্টিক কে বিলং করবে? যদি খুবই কমন সেন্সে বলি, ধরো এখানে ল্যামডা 1 এর মান ধরো 100 ন্যানোমিটার মনে করো। তাহলে যখন ল্যামডা 2 হবে, অবশ্যই অবশ্যই ল্যামডা 1 এর থেকে তার শক্তি কম। শক্তি কি, শক্তি কিন্তু কম হবে, অবশ্যই অবশ্যই শক্তিটা কম হবে। শক্তি কম হলে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেড়ে যাবে 100 থেকে, অবশ্যই অবশ্যই এটা ধরো 130 20 এরকম ন্যানোমিটার তরঙ্গ। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু একটা তরঙ্গ দৈর্ঘ্য ভেঙে হচ্ছে দুইটা তরঙ্গ দৈর্ঘ্যে পরিণত হচ্ছে, আর একটা তরঙ্গ দৈর্ঘ্য ধরো এটা 100 ন্যানোমিটার, যখন সেটা ভাঙতেছে অবশ্যই প্রত্যেকের কাছে শক্তিটা কমে যাবে। শক্তি কমাটাই খুবই স্বাভাবিক। তাহলে এইখানে শক্তিটা যেহেতু কমে যাচ্ছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে, কারণ সম্পর্কটা ব্যস্তানুপাতিক। মাঝখানে একটু রেকর্ডিং কেটে গেছিল, এই জন্য হয়তো কথাটা খাপছাড়া লাগতে পারে। তো ল্যামডা 1 ভেঙে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা 2 ল্যামডা 3। যেহেতু শক্তি নিত্যতা সূত্র বলে যে ল্যামডা 1 এর শক্তি যদি ই 1 হয়ে থাকে, আর ল্যামডা 2 এর শক্তি যদি হচ্ছে ই 2 হয়ে থাকে, ল্যামডা 3 এর শক্তি যদি ই 3 হয়ে থাকে, তাহলে এই শক্তিগুলো যোগ করলে আমরা ইকুয়াল পাবো আর কি, যেটা আমাদের শক্তি নিত্যতা সূত্র বলে। তো আমরা এখান থেকে এক কাজ করতে পারি, ই 1 এর বদলে লিখতে পারি এইচ সি ডিভাইড বাই ল্যামডা 1 ইজ ইকুয়াল টু ই 2 এর বদলে লিখতে পারি হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা 2, আর ই 3 এর বদলে লিখতে পারি এইচ সি ডিভাইড বাই ল্যামডা 3। এরকম যদি তিনটা চারটা পাঁচটা যতগুলো থাকে, আমরা ততগুলোর জন্য ইকুয়েশনটাকে ড্র করতে পারি। উভয় পক্ষ থেকে এইচ সি করে কেটে যাচ্ছে। এবং দেখো মজার ব্যাপার, তোমার ওই যে প্যারালালি যদি রোধ কানেক্টেড থাকতো, তাহলে আমরা যেরকম ফর্মুলা পাইতাম, এখানে আমরা ওরকমই একটা ফর্মুলা দেখতেছি শক্তির ক্ষেত্রে। যে একটা তরঙ্গ দৈর্ঘ্যে আলো যদি ভেঙে যায়, তাহলে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য ভেঙে যায় সেটা এইরকম একটা স্ট্রাকচার ফর্ম করে চলে আর কি। তো এইটা ভাই আপনি কেন দেখাচ্ছেন, বা এটা দেখার সিগনিফিকেন্সটা কি? আইডিয়াটুকু না হয় বুঝলাম, সিগনিফিকেন্সটা হচ্ছে বুয়েট একবার হচ্ছে এরকম একটা অঙ্ক করছিল, যেটা এইখানে আছে। 16-17 সালে এরকম একটা অঙ্ক তারা পরীক্ষায় দিছিল। তুমি এই জায়গাটাতে দেখো, এইটা একটা পারদের বাষ্প, মানে যেটা একটা মেশিন চিন্তা করতে পারো। সে 140 মিটার তরঙ্গ দৈর্ঘ্যে একটা আলোকে নিচ্ছে, ফোটনকে শুষে নেওয়া মানে আলোকেই শুষে নেওয়া। তারপর সে দুইটা ফোটন তৈরি করছে, মানে দুইটা আলো তৈরি করছে। এর মধ্যে একটা আলোর জন্য তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য দিচ্ছে 180.5, দেখো বেড়ে গেছে যেটা বলছিলাম। তাহলে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? জাস্ট লাইক একটা তরঙ্গ দৈর্ঘ্য আসছে 140 ন্যানোমিটারের, দুইটা তরঙ্গ দৈর্ঘ্যে ভাগ হচ্ছে, ভাগ কোষ থেকে এই যে পারদ বাষ্প যেটা রাখছে নাম সেটা, এটা হচ্ছে 80.5 ন্যানোমিটারের। আরেকটা হইতেছে তোমার জানা নাই, ধরো এইটা বের করতে বলছে। তাহলে আমরা যেটা শিখলাম যে এইটার শক্তি যদি হয় হচ্ছে এরকম এইচ সি ডিভাইড বাই 140 ন্যানোমিটার, 140 লিখলাম আমি সরাসরি। তো এটা হবে এইচ সি ডিভাইডেড বাই হচ্ছে 180.5 প্লাস, এখানে হবে এইচ সি ডিভাইডেড বাই এই কোশ্চেন মার্ক যেটা সেটা। তো এখানে এইচ সি সি কেটে যাবে। ওভারঅল এখান থেকে তুমি কোশ্চেন মার্কটা সহজে বের করে ফেলতে পারবা। এটা হচ্ছে এক ধরনের অঙ্ক ক্যাটাগরি, বইটা আসছিল তাই হচ্ছে এই টাইপটা দেখাই দিলাম, যেহেতু আজকে হালকা হলে আলোচনা করছি। বাট আপেক্ষিকতা তো তোমাদের এটা খুব বেশি কাজ নাই, তো ওইখান থেকে খুব বেশি এটা প্যারা খাওয়ার দরকারও নেই। ওকে। আচ্ছা, তো অঙ্কটার ব্যাপারটা না হয় বুঝলাম।
আর একটা জিনিস সেদিনকে আমি বলতে গিয়ে বলি নাই, তোমাদের রিডিং এ চলে আসছিল, বাট থিওরিটা আলোচনা করা উচিত কিনা জানি না। তো এটা আলোচনা করতে আহামরি কোনো রকেট সায়েন্স জানা লাগবে না, হালকা হাতে একটু সময় আছে তাই একটু আলোচনা করে ফেলি। আমরা জানি যদি পৃথিবী থেকে কোনো একটা বস্তুকে আমি অসীমে পাঠাইতে চাই, তাকে পৃথিবীর মায়া ত্যাগ করে ঢেল মারতে চাই, কোন দিকে ঢেল মারতেছি ব্যাপার না, আমি একটা নির্দিষ্ট বেগ দিলেই হচ্ছে সে পৃথিবীর মায়া ত্যাগ করবে। এবং বেগটার মান ছিল কত? 11.2 মিটার পার সেকেন্ড। ওকে। আরেকটা ব্যাপার আমরা এই চ্যাপ্টারে শিখছি যে কখনোই আলোর বেগকে এক্সিড করা পসিবল না। এটা কখনোই পসিবল, তুমি যে কোনো বেগ নাও না কেন সেটাকে অবশ্যই অবশ্যই আলোর বেগের থেকে ছোট হইতে হবে। আচ্ছা। আচ্ছা ভাই, একটা কথা সেটা হইতেছে, আমরা এই যে মুক্তিবেগটা যখন পড়ছিলাম তখন আমাদের ফর্মুলাটা ছিল এরকম: √2 gm ডিভাইড বাই ওর ব্যাসার্ধ হচ্ছে আর। তো আমরা জানি এটা পৃথিবীর জন্য যদি এরকম, সরি এটা কিলোমিটার পার সেকেন্ড হতো, কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর জন্য যদি এটা কিলোমিটার পার সেকেন্ড হয়, আমি যদি এমন একটা কোনো বস্তুর কথা চিন্তা করি যেটা পৃথিবীর চাইতে অনেক অনেক বড়, অনেক অনেক বড়, এবং তার ধরো ভরের মানটা অনেক অনেক বেশি, ব্যাসার্ধের মান কম্পারেটিভলি কম, ভর এবং ব্যাসার্ধ একটা ধরো এমন একটা অনুপাত মেনটেন করে চলে যে তার মুক্তিবেগের মান আলোর বেগের সমপরিমাণ বা আলোর বেগের থেকে বেশি। ধরো এইখানে আমি একটা বস্তু বানাইলাম, বা একটা গ্রহ আছে, বা একটা বিরাট গ্রহ আছে, বা বিরাট একটা নক্ষত্র আছে। এটা সাধারণত গ্রহ হয় না, একটা নক্ষত্র হয় যেটার ভর সূর্যের চাইতে বেশি। এবং তার জন্য এই যে ভি এর যে মানটা আমাদের এই ক্যালকুলেশন থেকে পাওয়ার কথা, আহ, আর এটা ধরো ব্যাসার্ধ যেটা সেটা দেয়া আছে, তো এই ভি এর মানটা বেশি হয়ে গেছে আলোর বেগের চাইতে। মানে ওই বস্তুটার জন্য, ওই বস্তুটাতে কোনো যদি হচ্ছে বস্তুকে তুমি ওই বস্তু থেকে বা ওই গ্রহ বা নক্ষত্র থেকে অসীমে পাঠাতে চাও, তাহলে তোমাকে আলোর বেগের থেকেও বেশি বেগ দিয়ে হচ্ছে ঢিল মারতে হবে। বুঝতে পারছো কথাটা? কথা হচ্ছে আলোর বেগের থেকে বেশি বেগ দিয়ে আলোর বেগকে এক্সিড করা পসিবল না, এটা আমরা ধরে নিয়ে আধুনিক পদার্থবিজ্ঞান পড়তে বসছি। এখন যদি ওই বস্তুটা থেকে আলোর বেগের থেকে বেশি বেগে নিয়ে ঢিল মারতে হয়, এটা তো সম্ভব না। তাইলে কি হবে? মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু আলো বলছিলাম আলো দুই রকম বৈশিষ্ট্য ধারণ করে, একটা কণা ধর্ম, একটা তরঙ্গ ধর্ম। এবং কণা ধর্মের জন্য ওটাকে আমরা ফোটন ফোটন বলে চিল্লাইতেছিলাম। তো এইখানে যখন আলো এই বস্তুটাতে যখন পড়ে, আলো এসে যখন পড়ে, সে আলোটা যখন রিফ্লেক্ট হয়, বা যেটাকে আমরা বলি হচ্ছে তোমার প্রতিসরণ হয়, মজার ব্যাপার হচ্ছে প্রতিসরিত আলো এই বস্তুটা থেকে যাইতেই পারে না। কারণ এই বস্তু থেকে যাইতে হইলে আলোর বেগকে তার মুক্তিবেগ কাটাইতে হবে, মুক্তিবেগকে কাটাইতে হবে। আলোর বেগকে অবশ্যই অবশ্যই মুক্তিবেগের থেকে বেশি হইতে হবে। কিন্তু এই গ্রহটার জন্য যেটা মুক্তিবেগ, জাস্ট লাইক ধরো সেটা হচ্ছে 3.5 সি, এরকম অনেক বড় একটা বেগ নিলাম আমি, যেখানে আলোর বেগ শুধু সি, অবশ্যই অবশ্যই মুক্তিবেগের মানটা অনেক বেশি। এই বেগটা তো কখনো মানে মানে কখনো পাওয়াই পসিবল না, এই বেগটার মান অনেক বেশি। যার ফলে ওই গ্রহে যদি আলো যাইতে পারে, ওই গ্রহ থেকে আলো ব্যাক করতে পারে না। দ্যাটস ওয়াই আমরা তো রিফ্লেক্ট না হইলে কোনো কিছু চোখে দেখি না। আমরা যদি এখন ওই গ্রহটা যেখানে আছে সেখানে তাকাই, আমরা কিছুই দেখবো না, নাথিং। কথা হইতেছে ভাই, এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে আমরা বলি ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। কৃষ্ণ মিন্স ব্ল্যাক, গহ্বর মিন্স হোল। ওকে। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর এই জিনিসটাই। তো ব্ল্যাক হোলের ক্ষেত্রে যদি ভাই আমরা চোখে নাই দেখি, আমরা বুঝলাম কিভাবে যে ওইখানে কিছু একটা আছে? এটা হচ্ছে ভর আইডিয়া করে। আমরা আমাদের ক্যালকুলেশন থেকে যেটা আমরা পাই ওই টাইপ জায়গাগুলোতে, ক্যালকুলেশনের ক্ষেত্রে যেখানে আমরা দেখি ওখানে প্রচুর ভর থাকার কথা, বাট আমরা কিছুই দেখতেছি না। তার মানে ওখানে প্রচুর ভর আছে, ওখানে আলো ঠিকই যাচ্ছে বাট আলোটা রিফ্লেক্ট করতেছে না। এখানে দেখো, এখানে কিন্তু এই জিনিসটা বলতেছে ভি ইজ প্রপোর্শনাল টু √এম। প্রচুর ভর থাকতে হবে যদি তুমি আলোর বেগের কাছাকাছি যেতে চাও। ওকে। তো এইটা হচ্ছে ব্ল্যাক হোলের মেইন কনসেপ্ট, হালকা পাতলা একটু টাচ করে দিলাম আজকে যেহেতু সময় ছিল। নেক্সট টাইম এর সাথে হচ্ছে আমি কিছু হোমওয়ার্ক অ্যাড করে দিচ্ছি, হোমওয়ার্ক গুলো একটু করো, বেটার হবে তোমাদের জন্য। সবাইকে শুভকামনা জানাচ্ছি পরীক্ষার জন্য। এভাবে পড়তে থাকো, আর হচ্ছে এর পরের ক্লাসগুলোতে আমরা আরো কিছু ইন্টারেস্টিং প্রবলেম সলভ করে ট্রাই করবো ইনশাল্লাহ।